আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কোটা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ২ জুলাই দ্বিতীয় দিনের মতো অব্যাহত থাকে শিক্ষার্থীদের কর্মসূচি। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। দাবি আদায় না হলে দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। প্রকাশ্যে না হলেও কৌশলে কর্মসূচিতে অংশ নেয় জাতীয়তাবাদী ছাত্রদল। আরও জানাচ্ছেন এয়ার বাদল। ২ জুলাই দিনটি ছিল মঙ্গলবার। কোটা প্রথা বহাল রেখে হাইকোর্টের দেয়া আদেশ বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি নীলক্ষেত নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাব ঘুরে পুলিশের বাধা উপেক্ষা করে অবস্থান নেয় শাহবাগ মোড়ে। 18 সালে যে পরিপত্র জারি করা হয়েছিল সেই পরিপত্র যাতে আবার পুনর্বহাল করা হয়, সেটাই আমাদের সকলের দাবি। পরে টিএসসি এলাকায় গিয়ে সমাবেশে রূপ নেয় মিছিলটি। কোটা না মেধা, মেধা মেধা স্লোগানে মুখর হয়ে ওঠে আকাশ বাতাস। একই দাবিতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মতো বিক্ষোভ মিছিল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। পরে মহাসড়কও অবরোধ করে তারা। সেদিনের অভিজ্ঞতা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা। ক্যাম্পাসের ব্যানার রেখে আমরা এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করি এবং সংযুক্ত হই। এর আগে বিচ্ছিন্নভাবে আসলে এই আন্দোলনের শাহবাগে এসেছি। কন্টিনিউয়াসলি কোনো ধরনের বিরতি ছাড়া আমি আসলে এই আন্দোলনে ছিলাম। আন্দোলনের পথ পরিক্রমায় আসলে আন্দোলনটা আমাদের এক দফার দিকে মোড় নেয়। শিক্ষার্থীদের কর্মসূচি সফল করতে আড়াল থেকে কাজ করে জাতীয়তাবাদী ছাত্রদল। তা না হলে সরকার ভিন্ন উদ্দেশ্য খুঁজে সব ভেস্তে দিত বলে জানান ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ আমান। বিভিন্ন ক্যাম্পাসের যারা জুনিয়র কর্মীরা তাদেরকে আমরা কৌশলের অংশ হিসেবে সেখানে আমরা পাঠিয়েছি। আমরা যদি সে আন্দোলনটিতে যারা আমরা পরিচিত মুখ তারা যদি সামনে থাকতাম বা চেষ্টা করতাম যে কোনো কিছুর জানান দেওয়া, তাহলে সেই আন্দোলনটি আসলে ক্ষতিগ্রস্ত হতো। যার কারণে আমরা কৌশলের অংশ হিসেবে আমাদের নেতাকর্মীদেরকে ওই রকমভাবে সেই প্রথম দিকে পাঠিয়েছিলাম। এআর বাদল, আরটিভি, ঢাকা। ২০২৪ সালে গণঅভ্যুত্থানে বুলেটের আঘাতে প্রাণ হারান গাজীপুরের কালিয়াকৈরের আব্দুল্লাল মামুন। রাষ্ট্রীয়ভাবে শহীদি মর্যাদা ও আর্থিক সহায়তা পেলেও তার মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না তার পরিবার। ভবিষ্যৎ প্রজন্মকে শহীদ মামুনের বীরত্ব গাঁথা মনে করিয়ে দিতে নিজ এলাকায় আল মামুন চত্বর তৈরির দাবি স্বজনদের। কালিয়াকৈর থেকে কামাল হোসেন বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ২০২৪ সালের ৪ আগস্ট শেখ হাসিনার স্বৈরশাসনকে টিকিয়ে রাখতে সারা দেশে যখন চলছিল নির্বিচারে হত্যাযজ্ঞ, ঠিক সেই সময় গাজীপুরের শফিপুর এলাকায় মিছিলে যোগ দেন আব্দুল্লাহ আল মামুন। এ সময় ছাত্র জনতা আনসার একাডেমির ভেতরে প্রবেশের চেষ্টা করলে গুলিবর্ষণ করা হয় তাদের ওপর। পরদিন ৫ আগস্ট শহীদ তাজউদ্দিন মেডিকেলের সিঁড়ি থেকে উদ্ধার করা হয় তার নিথর মরদেহ। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা। আদরের ভাইয়ের করুণ মৃত্যু এখনো মানতে পারছে না দুই বোন। আমার ফ্যামিলির অবস্থা আসলে খুবই খারাপ। এখানে যে লিখছে শহীদ আব্দুল্লাহ চত্বর নামটা সবাই যে দিল, এই নামটা পার্মানেন্ট করা বা সরকারের তরফ থেকে আমাদের ফ্যামিলির সাথে কথা বলা বা সহানুভূতি দেওয়া কিছু ওরকম কিছুই আমরা এখনো পাই নাই। গত মাসে ভাইয়ার বার্থডে ছিল, প্রতিবার ভাইয়ারে বিভিন্ন ধরনের সারপ্রাইজ দেওয়া, বিভিন্ন ভাবে ভাইয়ারে হ্যাপি করা, প্রত্যেকটা ক্ষেত্রে মিস করা হয়। কখনো ভাবি নাই যে ভাইয়া যে আছে ওইটা বর্তমানটা এখন স্মৃতি হয়ে যাবে। শহীদদের আত্মত্যাগ যাতে আগামীর প্রজন্ম হৃদয়ে ধারণ করতে পারে সে বিষয়ে পদক্ষেপ গ্রহণের দাবি জানান এলাকাবাসী। সরকার থেকে ভালো কিছু একটা দিক, যাতে সবাই সরকারকে সারা জীবন মনে রাখুক এবং পরিবারটাও যেন একটু সচ্ছল হয়। এই এলাকাতে যদি কোনো স্মৃতিস্তম্ভ হয় সেটা যেন শহীদ আব্দুল্লাহর নামেই হয়। যারা হত্যা করছে তাদের কঠিন শাস্তি এবং বিচার হওয়া উচিত। পরিবারের দাবি অনুযায়ী শহীদদের নিজ এলাকায় স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ চলছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। তাদের কবর দুটিকে পাকা করার আমরা পদক্ষেপ নিয়েছি। চত্বর করার বিষয়ে আসলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার প্রয়োজন আছে। এটা নীতিগত সিদ্ধান্তের ব্যাপার আছে। ৩ ভাই বোনের মধ্যে আব্দুল্লাহ আল মামুন ছিলেন দ্বিতীয়। স্বজন ও এলাকাবাসীর চাওয়া জীবদ্দশায় দেখে যেতে চান হত্যাকারীদের বিচার। আব্দুল হামিদ, আরটিভি। জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতি স্বরূপ জুলাই শহীদ স্মৃতি বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর হাতে চেক তুলে দেওয়ার মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এই বৃত্তির অধীনে বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজ ও ইনস্টিটিউটের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিশেষ চাহিদা সম্পন্ন প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন সহায়তা প্রদান করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় এখন থেকে প্রতি বছর জুলাই শহীদ স্মৃতি বৃত্তি প্রদান করবে। দেশে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে। 2024-25 অর্থ বছরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে রেকর্ড পরিমাণ অর্জন হয়েছে। সেই সঙ্গে দেশের বৈদেশিক মুদ্রার মজুদের উপরও ইতিবাচক প্রভাব পড়ছে। ফলে রেমিটেন্স ও রিজার্ভের ইতিবাচক ধারা নিয়ে নতুন 2025-26 অর্থ বছর শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে 2024-25 অর্থ বছর শেষে দেশের রেমিটেন্স এসেছে 30.33 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় 27% বেশি। 2023-24 অর্থ বছরের রেমিটেন্স এসেছিল 23.74 বিলিয়ন মার্কিন ডলার। এটি এক অর্থ বছরে দেশে আসার সর্বোচ্চ রেমিটেন্স। প্রবাসী আয়ের এমন ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা এনে দিয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 7ম দিনের আলোচনা হওয়ার কথা রয়েছে আজ সকাল 10:30টায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে গুরুত্বপূর্ণ আলোচনায় বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন, এনসিপি সহ 30টি রাজনৈতিক দল থাকবে। সবশেষ বৈঠকটি হয় গত 29 জুন, যেখানে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছিলেন ঐক্যমত্য কমিশনের আলোচনা আশানুরূপ নয়। আজকের বৈঠকে সংস্কার প্রস্তাবের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে, যার মধ্যে রয়েছে রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বা উচ্চ কক্ষের নির্বাচন পদ্ধতি, জাতীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, নারী প্রতিনিধিত্ব। স্বাস্থ্যবিধি না মানায় কিশোরগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় নতুন 10 জন সহ 15 জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। গেল রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিভিল সার্জন ডাক্তার অভিজিৎ শর্মা জানান, জানুয়ারি মাস থেকে 1 জুলাই পর্যন্ত 89 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন 74 জন। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। ভারতে করোনা শনাক্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এর মধ্যেও দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী এবং পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাক চালকরা যাতায়াত করছে। তবে এদের কারো করোনা পরীক্ষা করা হচ্ছে না। এতে দেশের মধ্যে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসকরা জানান, ইতোমধ্যে 1200 কিটের চাহিদা পাঠানো হয়েছে। তবে কবে নাগাদ কিট আসবে তা বলতে পারেননি তারা। করোনার কিট সংকট নিয়ে আরো জানাতে হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, করোনার কিটের চাহিদা জানানোর পরেও যে কিট আসছে না, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি জানাচ্ছেন? আর করোনার পাশাপাশি ডেঙ্গু বা চিকুনগুনিয়ার কোনো প্রভাব কি দেখছেন কিনা জানাবেন। জি সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন অবস্থান করছি হিল ইমিগ্রেশন চেকপোস্টে। আমি এখানকার কর্মরত যারা রয়েছে, কর্মকর্তা রয়েছে, তাদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বললাম। তারা যেমনটি বললেন যে আসলে করোনার কিট কবে নাগাদ পাবে সেই বিষয়ে তারা এখন পর্যন্ত কোনো প্রকার সদুত্তর তারা কিন্তু আমাদেরকে দিতে পারেনি। সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, যেমনটি বলছেন যে চিকনগুনিয়া এবং ডেঙ্গুর কথা, ডেঙ্গু রোগী কিন্তু আমরা দেখেছি যে পার্শ্ববর্তী উপজেলা পার্বতীপুর উপজেলায় একজনের ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং চিকনগুনিয়ার বিষয়টি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত এই জেলাতে 5 জন এবং 3 জন
কিন্তু ইতিমধ্যে দিনাজপুর যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু চিকিৎসাধীন রয়েছে। তবে একটা বিষয় সবচেয়ে বেশি মানে ভয়ঙ্কর রূপ ধারণ করছে যে আসলে ভারতে যখন বেশি করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে বা নতুন ভেরিয়েন্ট যে শনাক্ত হচ্ছে, তারপরেও কিন্তু হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী এবং স্থলবন্দর দিয়ে কিন্তু আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। আর এইসব যেসব যাত্রীরা আসছে তাদেরকে কিন্তু কোনো প্রকার করোনা টেস্টের আওতায় আনা হচ্ছে না, শুধুমাত্র থার্মাল স্ক্যানার এবং হ্যান্ড স্ক্যানার দিয়ে কিন্তু তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এতে কিন্তু তাদের শরীরের মধ্যে করোনা ভাইরাস আছে কিনা বা কি অবস্থা সেটি কিন্তু কোনোভাবেই জানা যাচ্ছে না, যার জন্য কিন্তু স্থানীয় এবং এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছে। সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু আমদানি রপ্তানি স্বাভাবিক থাকার কারণে যেসব ড্রাইভাররা ভারত থেকে পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে তাদেরকে কিন্তু কোনো প্রকার করোনা টেস্ট করা হচ্ছে না, অর্থাৎ তারা বন্দরের ভিতরে বাংলাদেশের যারা শ্রমিক রয়েছে তাদের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু তারা জড়িয়ে পড়ছে এবং শ্রমিকরা কিন্তু তারা বাসাতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু করোনা ভাইরাস যে স্থলবন্দর থেকে দেশের বিভিন্ন বা পারিবারিক যে হিলি যে রয়েছে, হিলির যে বিভিন্ন এলাকা রয়েছে সেখানে ছড়িয়ে পড়তে পারে, এমনটি কিন্তু আশঙ্কা করছে কিন্তু এখানকার সচেতন মহল। তবে আমি এখানকার যে কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে ইমিগ্রেশনের মধ্যে মাস্ক ছাড়া তারা কিন্তু কাউকে প্রবেশ করতে দিচ্ছে না এবং স্বাস্থ্যবিধি যেটি ব্যবস্থা সেটি কিন্তু তারা কঠোরভাবে নজরদারি করছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি থেকে ইমিগ্রেশন থেকে করোনা ভাইরাস এবং ডেঙ্গু চিকুনগুনিয়া নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। সিরাজগঞ্জে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। গেল 24 ঘন্টায় যমুনার পানি 11 সেন্টিমিটার কমে সকাল থেকে শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার 143 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে কাজীপুরের মেঘাইঘাট পয়েন্টেও কমেছে পানি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন জানান, টানা এক সপ্তাহ বৃদ্ধির পর কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। পানি উন্নয়ন বোর্ডের দেয়া পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনেই কমতে থাকবে যমুনা সহ সব নদ নদীর পানি। এদিকে পানি কমলেও থামছে না নদী ভাঙন। অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে কাজীপুর ও শাহজাদপুরের যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চল, সদর উপজেলার পাঁচঠাকুরি ও এনায়েতপুরের বিস্তীর্ণ এলাকা। টাঙ্গাইলের বিস্তীর্ণ চরাঞ্চলে ভুট্টা ও বাদাম চাষের জমিতে এবার চাষ হয়েছে নীরব ঘাতক তামাক। বহুজাতিক কোম্পানির অর্থায়ন ও প্রলোভনে তামাক চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। প্রতি বছর নতুন নতুন ফসলি জমি যুক্ত হচ্ছে তামাকে। বিষয়টি নজরে আসার কথাই জানায় কৃষি বিভাগ। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন নাদিরা সুলতানা। টাঙ্গাইলের 12টি উপজেলাতে কম বেশি তামাক চাষ হয়। বেলে দোআঁশ মাটি তামাক চাষের জন্য উপযোগী হওয়ায় চরাঞ্চলে চাষ হয় বেশি। বহুজাতিক ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি সহ বিভিন্ন বিড়ি, সিগারেট ও জর্দার প্রতিষ্ঠান কৃষকদের তামাক চাষে উদ্বুদ্ধ করছে। আর 30 থেকে 40 হাজার টাকা খরচ করে 1 বিঘা জমির তামাক বিক্রি করছে 70 থেকে 80 হাজার টাকায়। ভুট্টা মুট্টা ধান দুন আবি দাবি কালাইগুলো আবাদ করতো, গরু বছরের খানা হইতো, মাসের খানা হইতো। বিড়ি সিগারেট এনা ক্ষতিকর জিনিস, এনা আবাদ না করাই ভালো। তাতে যদি ভালো তামাক হয় অনেক লাভ হয়। এতে চাষিদের ক্যান্সারের মতো মরণঘাতী রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তামাক চাষের সাথে যারা জড়িত থাকে তাদের বিভিন্ন রকমের শ্বাসকষ্ট রোগ হতে পারে, লাংসের মধ্যে ক্যান্সারের জন্ম হয়, মানুষের অ্যাসিডিটি বৃদ্ধি পায়, পাকস্থলীর ক্যান্সার হতে পারে। তবে সমস্যার কথা জেনেও তামাক খেতে কাজ করছেন শ্রমিকরা। নিজের সেফটির জন্য হাতে মোজা বা পলি ব্যবহার করি, যাতে এলাকার ক্ষতি, মানুষের স্বাস্থ্যের ক্ষতি বন্ধ করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। তামাক চাষ কমাতে চাষিদের পরামর্শ দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। আমরা চাচ্ছি যে তামাক চাষিদেরকে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এনে তামাক চাষে নিরুৎসাহিতকরণে কিভাবে করা যায় সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। কৃষি অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে টাঙ্গাইলে 233 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। বাস্তবে এর পরিমাণ অনেক বেশি। নাদিরা সুলতানা, RTV। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর আলগি গ্রামে 3 শিক্ষার্থী ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার 22 ঘণ্টা পর 2 শিশুর লাশ উদ্ধার করেছে নিহতের স্বজনরা। খবরটি নিশ্চিত করেছেন চর ফরাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান। তিনি জানান, ভোরে নিহতের স্বজনরা নৌকা নিয়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ আবির ও জুবায়েদকে খুঁজতে বের হয়। এর আগে গতকাল মঙ্গলবার সকাল 9:30টার দিকে পাগলা থানার দত্তের বাজার এলাকায় 3 শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়ার পথে নৌকা ডুবে নিখোঁজ হয়। এ সময় শাপলা আক্তারকে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও নিখোঁজ থাকে আবির ও জুনায়েদ। তারা 3 জনই বিরুই নদীর পাড় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে প্লাস্টিক বর্জ্য থেকে তরল জ্বালানি ও জৈব সার তৈরির জন্য 2021 সালে নির্মিত হয় একটি অত্যাধুনিক প্ল্যান্ট, কিন্তু 2.5 বছর পেরিয়ে গেলেও সেটির আলোর মুখ দেখেনি। ফলে একদিকে যেমন অব্যবহৃত থেকে যাচ্ছে কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি, তেমনি পরিবেশ বিপর্যয় বাড়াচ্ছে প্রতিদিনের প্লাস্টিক বর্জ্য। সংশ্লিষ্টরা বলছেন দ্রুততম সময়ের মধ্যে উৎপাদিত পণ্য বাজারে ছাড়া হবে। খুলনা থেকে SM মনিরুজ্জামানের তথ্যচিত্রে বিস্তারিত ইস্তেশামুল গনি রিপোর্টে। 2021 সালের ডিসেম্বরে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে খুলনা সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত হয় এই প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্ট। প্রতিদিন লক্ষ্য ছিল প্রায় 35 টন প্লাস্টিক বর্জ্য দিয়ে তরল জ্বালানি ও জৈব সার তৈরির। প্রথম দিকে পরীক্ষামূলকভাবে কিছুদিন চালু থাকলেও এখন পুরোপুরি বন্ধ। নেই নিয়মিত রক্ষণাবেক্ষণ, নেই জনবল। অথচ প্রতিদিনই শহরের রাস্তাঘাট, খাল ও খোলা স্থানে ফেলা হচ্ছে প্লাস্টিক বর্জ্য। 2-1.5 মাস হয়েছে আমরা কাজ শুরু করেছি, এখন তো আমরা মার্কেটে উঠিনি। দীর্ঘদিন এই প্ল্যান্টটা বন্ধ আছে। এই প্ল্যান্টটা যদি অতি শীঘ্রই চালু করা হয় তাহলে খুলনাবাসী উপকৃত হবে। এই প্ল্যান্টটার কারণে খুলনাবাসী উপকৃত হতো, কিন্তু মূলত এই অজানা একটি কারণে দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানটি এই প্রজেক্টটি বন্ধ আছে। প্রকল্প ব্যবস্থাপক জানান দ্রুততম সময়ের মধ্যে জৈব সার বাজারে ছাড়তে পারবে, তবে ফার্নেস অয়েল তৈরির মতো পর্যাপ্ত উপাদান এই মুহূর্তে নেই। এখনো পলিথিন মনে করেন যে পরিমাণ হওয়া দরকার ফার্নেস অয়েলের জন্য, ওটা এখনো অ্যাভেলেবল হতে আরো প্রায় 1-1.5 মাস লেগে যাবে। 2 মাস পরে মনে করেন আমি ওনাদেরকে কল করে এনে ওই ফার্নেস অয়েলটা করবো আর কি। পরিবেশ অধিদপ্তর বলছে পলিথিন উৎপাদন বন্ধ করতে নানাবিধ উদ্যোগ নেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় পলিথিন ও প্লাস্টিক দিয়ে বিকল্প কিছু করা যায় কিনা সেই প্রক্রিয়াও চলমান আছে। পলিথিনের সুষ্ঠু ম্যানেজমেন্ট যদি আমরা সঠিক রাখতে পারি তাহলে বাজার এই যে ড্রেনেজ সিস্টেমটা ইমপ্রুভ করবে। খুলনার বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ বান্ধব সমাধানের আশা জাগিয়েও থেমে গেছে এই প্ল্যান্ট। এখন দেখার বিষয় কবে সচল হয় এই প্রকল্প, আর নগরবাসী পায় প্রতিশ্রুত পরিষ্কার ও দূষণমুক্ত শহর। ইফতেসামুল গনি, RTV। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে আরও থাকছে। ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকলে মৃত্যুদণ্ড, ইরানে আইন পাশ, ইলন মাস্কের স্টার্লিং ব্যবহারেও নিষেধাজ্ঞা। এবং সিরিজের প্রথম ওয়ানডেতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। নারী এশিয়ান কাপ বাছাইয়ে লাল সবুজের প্রতিপক্ষ মিয়ানমার। নির্বিঘ্নে যান চলাচলের জন্য বাইপাস সড়ক তৈরি করা হলেও সে বাইপাসই যেন মৃত্যু ফাঁদ। নীলফামারীর কালীতলা থেকে নটখানা পর্যন্ত প্রায় 8 কিলোমিটার বাইপাস সড়কে বাঁক রয়েছে অন্তত 20 থেকে 25টি। এতে চালকদের ভোগান্তির পাশাপাশি প্রায়শই বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা। হাসান রাবি প্রধানের প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। 2020 সালে 23 কোটি টাকা ব্যয়ে নীলফামারীর কালীতলা থেকে নটখানা পর্যন্ত বাইপাস প্রকল্পের আওতায় 7.74 কিলোমিটার দীর্ঘ বাইপাস সড়কটি নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। তবে এখন যাতায়াতের ক্ষেত্রে বিস্ফোরা হয়ে উঠেছে বাইপাসটি। আশপাশের জেলার সাথে নীলফামারী যোগাযোগের প্রধান চ্যানেল 34 ফিট চওড়া সৈয়দপুর ডোমার মহাসড়ক, এরই একটি অংশ হওয়ার কথা 18 ফিট প্রশস্ত। সড়কটিতে এমন মোড় রয়েছে যেখানে বড় কোনো গাড়ি ঘুরতে পারে না। অপরিকল্পিত সড়ক নির্মাণের খেসারত দিচ্ছে সড়কের আশপাশের বাসিন্দারা। মূলত রাস্তাটা চিকন, তার উপর 25-26টার মতো বাঁক আছে। এটা শহরের পাশ দিয়ে একটা সড়ক, যেটার নিরাপত্তার বালাই নাই বললেই চলে। বড় বড় যে আপনার হাইওয়ে গুলা কোচগুলা ঢুকতেছে, ওগুলা একটা ঢুকার পর আরেকটা মানে পার হইতে পারে না, দোকান পাড়ে লাগে দেয়। 20-25টা টার্নিং আছে, টার্নিং নিতে সমস্যা হয়। তারপর আপনার হচ্ছে সিঙ্গেল ডাবল গাড়ি ক্রস করা সমস্যা হয়। গুরুত্বপূর্ণ সড়কটি এতটাই সরু যে দুটো পণ্য বোঝাই গাড়ির পাশাপাশি পারাপার মুশকিল। একটু অন্যমনস্ক হলে রাস্তা থেকে পড়ে যায়। ব্যবহার উপযোগী না হওয়ায় পণ্যবাহী গাড়িগুলোকে রাত 11টার পর শহরের ভেতর দিয়ে অতিক্রম করতে হয়। গাড়ি আপনার পোল্ট্রি খাইতে চা, অটো রিক্সা আর বড় গাড়ি, 2 গাড়ি ক্রসিং হচ্ছে না, বিরাট সমস্যা। যাইতে পারি না এরকম বাইপাস আর কি, মানে সিংহের রাস্তার মধ্যে গাড়ি আমরা ওভারটেক করতে পারি না।
বিরাট সমস্যা। বাঁক সরলীকরণের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলমান বলে জানান নির্বাহী প্রকৌশলী। এই সড়কটাতে বেশ কয়েকটা সূক্ষ্ম বাঁক আছে, কিন্তু সড়কটির পেভমেন্টের বাইরে আমাদের কোনো অ্যাকোয়ার্ড ল্যান্ড নাই। সেই ক্ষেত্রে সড়কটার বাঁকগুলো সরলীকরণ করতে গেলে আমাদের ল্যান্ড একুইজিশন করতে হবে, এবং সেই বিষয়ে আমরা মন্ত্রণালয়ে রিপোর্ট প্রদান করেছি যে আমরা নির্দেশনা পেলে আমরা প্রকল্প প্রণয়ন করে দাখিল করব। বাইপাসটি দ্রুত সরলীকরণ ও প্রশস্ত করার দাবি স্থানীয় সহ গাড়ি চালকদের। লামিয়া তানজির মাহমুদ, RTV। ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকলে মৃত্যুদণ্ড দেবে ইরান। এছাড়া ইরানের শত্রু দেশগুলোর সঙ্গেও ইরানের কোনো মানুষ যোগাযোগ রাখতে পারবে না। মঙ্গলবার দেশটির সংসদে এই আইন পাশ হয়। নতুন আইনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে গোয়েন্দা কার্যক্রম চালানো গুপ্তচরগিরি ইসরায়েল, যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শত্রু দেশের সঙ্গে কোনো সম্পর্ক মৃত্যুদণ্ডের অপরাধ হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিং ব্যবহারেও নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের পর এই পদক্ষেপ নিল ইরান সরকার। গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে কাতার প্রস্তাবিত 60 দিনের যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো মানতে রাজি হয়েছে ইসরায়েল। এখন এই প্রস্তাবগুলো গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে পাঠানো হবে। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তথ্য নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে আলোচনা করতে আগামী সোমবার ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। ইরান ইসরায়েল সংঘাত বন্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান গাজায় যুদ্ধবিরতি চান তিনি। এরপর হোয়াইট হাউসের তরফে বলা হয়, গাজায় আর হত্যাযজ্ঞ দেখতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বুধবার ভোরে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালে সব পক্ষের সঙ্গে কাজ করে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 60 দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করতে ইসরায়েল প্রয়োজনীয় শর্তে রাজি আছে। এ সময়ে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব। 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে গেল কয়েক মাস ধরে ইসরায়েলের সঙ্গে হামাসের আলোচনা চলছিল। এর প্রস্তাব দেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। যুদ্ধবিরতি নিয়ে গাজায় নতুন করে আলোচনা শুরুর জন্য উইটকফ শিগগিরই মিশরের কায়রো যাবেন। সাম্প্রতিক দিনগুলোতে গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধ ও জিম্মি চুক্তি নিশ্চিতের জন্য তেল আবিবকে চাপ দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। অস্থায়ী যুদ্ধবিরতির পর গাজায় আবারও হামলা চালানোর অধিকার রাখতে চায় দখলদার ইসরায়েল। তাই এ প্রস্তাবের আলোচনা বেশ কিছুদিন থমকে ছিল। হামাস বলছে, যতক্ষণ পর্যন্ত গাজায় স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে না তারা। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য যেসব বিষয়ে মতবিরোধ আছে সেগুলো দূরীকরণে চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো। এদিকে অস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তে রাজি হওয়ার মধ্যেই গাজা জুড়ে আরও 109 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে 28 জন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষা করছিলেন। ইমতিয়াজ আহমেদ, RTV। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোর রানা সিংহে প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। 1-0 টেস্ট সিরিজ হারা টাইগাররা ঘুরে দাঁড়াতে চায় ওয়ানডে সিরিজে। অন্যদিকে সহজ জয়ের ব্যাপারে আশাবাদী লঙ্কানরাও। নাজমুস সাকিবের রিপোর্ট। শ্রীলঙ্কার সবচেয়ে বড় স্টেডিয়াম রানা সিংহে প্রেমাদাসা, যেখানে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের পূর্ব অভিজ্ঞতাটা একেবারেই ভালো নয়। এই মাঠে 13টি ওয়ানডে খেলে মাত্র একটিতে জয় পেয়েছিল বাংলাদেশ। তাই বলাই যায় কঠিন এক চ্যালেঞ্জ নিয়ে প্রেমাদাসায় ওয়ানডে অধিনায়কত্বের যাত্রা শুরু করতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। এই মাঠে টাইগারদের সেরা ব্যাটার মুশফিকুর রহিম। সাফল্য পেতে হলে ব্যাট হাতে অভিজ্ঞ এই ব্যাটারের শূন্যতা পূরণ করতে হবে তরুণদের। মুশফিক না থাকলেও প্রেমাদাসায় টাইগারদের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক মুস্তাফিজুর রহমান রয়েছেন দলের সাথে। সবকিছু ঠিক থাকলে প্রথম ওয়ানডে একাদশে থাকতে পারেন এই গতি তারকা।
এই মাঠের তিক্ত অভিজ্ঞতা ভুলে জয় দিয়ে নতুনভাবে শুরু করতে চায় বাংলাদেশ। সেটি করতে হলে ব্যাটে বলে দিতে হবে সেরা পারফরম্যান্স। মিরাজের নেতৃত্বে সাদা বলের ক্রিকেটে কি নতুন সেই অধ্যায় রচনা করতে পারবে টাইগাররা? নাজমুস সাকিব, RTV। এদিকে নারী AFC এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। ইয়াঙ্গুনের থুবুনা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 3:30টায় শুরু হতে যাওয়া ম্যাচে আফ-ইদাদের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইনকে উড়িয়ে দিয়ে আসর শুরু করে পিটার বাটলারের শিষ্যরা। গ্রুপ সেরা হওয়ার মিশনে এই ম্যাচেও জয়ের ছন্দ ধরে রাখতে চায় বাংলার মেয়েরা। অপরদিকে ঘরের মাঠে তুর্কমেনিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্বের লড়াই শুরু করেছে মিয়ানমার। বাংলাদেশের বিপক্ষে সহজ জয় নিয়ে মূল আসরের পথে এগিয়ে থাকতে চায় স্বাগতিকরাও। সকালের সংবাদ এ পর্যন্ত। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।